নমস্কার, আমি স্বপ্না জিএনএনের সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি হাইলাকান্দিতে। হাইলাকান্দিতে আমার সাথে রয়েছে বদরুল ইসলাম বড়ভূইয়া। উনি কংগ্রেসের টিকিট প্রত্যাশী এবং উনি এই মুহূর্তে আমার সাথে রয়েছে। উনার কাছ থেকে শুনবো তিনি কংগ্রেস থেকে টিকিটের কেন প্রত্যাশী, আরও বিশেষ কিছু কথা রয়েছে সে বিষয়ে উনার কাছ থেকে শুনবো। আসুন সরাসরি উনার সাথে জুড়ে যাই। জিএনএনের সকল পরিবারের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। জিএনএনের সকল শ্রোতাবৃন্দ, সকল দর্শকবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার আজকে এখানে উপস্থিত আমার সাংবাদিক স্বপ্না দত্তকে আমার আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। আলগাপুর শুনেছি, আলগাপুর কাটলিছড়া কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটের প্রত্যাশী আপনি, তো টিকিট চাওয়ার মূল কারণটি কি রয়েছে আপনার? দেখুন, দলে কাজ করছি, এটা কনফিডেন্স আছে যে দলের নেতৃত্ব দেওয়ার এই সৎসাহস আছে, তাই টিকিটের দাবি করছি। কিন্তু বেসিক্যালি যে টিকিটই যে আসল লক্ষ্য সেটা কিছু নয়, এটা আদর্শগত এক লড়াই। এই আদর্শগত লড়াইয়ে আমরা ভারতবর্ষে যেটা ইনক্লুসিভ ন্যাশনালিজম, এই ইনক্লুসিভ ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের পক্ষে আমরা সবাইকে নিয়ে এক দেশ, সব জাত, সব ধর্ম, সব বর্ণ, সব গোত্রকে নিয়ে এক ভারতবর্ষের কথা আমরা চিন্তা করি, ভাবনা করি। এটা কংগ্রেসের আদর্শ। এবং তার বিপরীতে বিজেপির যে ধর্মের নামে, ভাষার নামে, জাতির নামে মানুষকে বিভাজিত করার আদর্শ, সেটার বিরুদ্ধে আমাদের অবস্থা। সেই আদর্শগত লড়াইয়ে আমরা কংগ্রেসের পাশে রয়েছি। আমরা চাই ভারতের অখণ্ডতা, ভারতের ঐক্য, ভারতের সংহতি এবং সকল মানুষের সমান মর্যাদা, সকল মানুষের অধিকার সুনিশ্চিত, এটা আমরা চাই। এই লড়াইয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে, জওহরলাল নেহরুর নেতৃত্বে, সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে, মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে যে সংগ্রাম, যে আদর্শের লড়াই, সেই লড়াইয়ে একটা অংশীদার হতে এই দলে আমি আছি এবং সেই লড়াই যতদিন আমার শরীরে শক্তি থাকবে সেই লড়াই চালিয়ে যাব। এই এলাকার মানুষের কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই এলাকা বলতে শুধু হাইলাকান্দির কথা নয়, বরাক ভ্যালি একটা রিজিয়ন, একটা উপত্যকা। সেই উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য রয়েছে। আমি যতটুকু জানি যে নীতি আয়োগ বলে ভারতবর্ষে যেটা একটা কমিশন আছে, সেই নীতি আয়োগ ভারতবর্ষের দরিদ্র জেলাগুলোর মধ্যে একটা তালিকা তৈরি করেছে, পিছিয়ে পড়া জেলার একটা তালিকা তৈরি করেছে। আমাদের এখানকার তথাকথিত নেতারা সর্বদা নিজেদেরকে কর্মবীর, দানবীর, বরাক সূর্য, বরাক নক্ষত্র বলে নিজেদেরকে জাহির করতে থাকেন। কিন্তু আসলে নীতি আয়োগের যেটা রিপোর্ট বা নীতি আয়োগের যেটা তথ্য, সেই তথ্য মতে ভারতবর্ষের 90টি জেলাকে পিছিয়ে পড়া জেলা হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। সেই 90টা জেলার মধ্যে নিচে থেকে 2 নম্বর না 3 নম্বর স্থানে রয়েছে আমাদের হাইলাকান্দি জেলা। তো এই যে কর্মবীর, দানবীর, বরাকের নক্ষত্র, সূর্যর যে সমস্ত অ্যাক্টিভিটি, কার্যকলাপ, যদি সত্যি এরকম কিছু হতো, তাহলে নীতি আয়োগের এই যে যেটা লিস্ট ওরা তৈরি করেছে, যে সমস্ত ম্যাট্রিক্স ওরা ফলো করেছে, সেই তালিকায় হাইলাকান্দির নাম আসতো না। তো হাইলাকান্দিতে কাজ বলতে কিছুই নেই। এখানে কর্মসংস্থান নেই, এখানে স্বাস্থ্য পরিষেবা নেই, এখানে শিক্ষার পরিবেশ নেই, রাস্তাঘাট নেই। যাই হোক, বর্তমানে মিজোরাম অবধি এই ট্রেন যোগাযোগের ব্যবস্থাটা সংযোজিত হওয়ার কারণে একটু মানুষের একটা শ্বাস ফেলার একটা সুযোগ হয়েছে। আর ওভারঅল মানে হাইলাকান্দি, এই বরাক ভ্যালির 3 জেলা থেকে হাইলাকান্দি অনেক 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 পিছিয়ে। সো কাজের শেষ নেই। কাজ এ থেকে জেড পর্যন্ত করতে হবে। যদি এ থেকে বি, সি পর্যন্ত করা হতো, তাহলেও এটা বলে না সি থেকে ডি থেকে আরম্ভ হবে, এরকমও নয়, একদম এ থেকে আরম্ভ করতে হবে। প্রথম শিক্ষা, এখানে কোনো সেন্ট্রাল স্কুল নেই, কিছু বেসরকারি স্কুল গজিয়ে উঠেছে। বেসরকারি স্কুল মানে কি? টাকার শ্রাদ্ধ। আমাদের মতো আমাদের সমাজে যারা দরিদ্র মানুষ আছেন, ওদের ছেলে মেয়েদের শিক্ষার কোনো পরিবেশ এখানে তৈরি হয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি 25 বছরের মতো আসামের ক্ষমতার অধীনে রয়েছেন, যার কাছে আসামের সমস্ত ক্ষমতার উৎস তিনিই ছিলেন। কংগ্রেস গভর্নমেন্টেও ছিলেন আর বর্তমানে বিজেপি গভর্নমেন্টেও আছেন। আমরা জানি উনি বেশিরভাগ সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন, শিক্ষা বিভাগের দায়িত্বে ছিলেন, স্বাস্থ্য বিভাগের দায়িত্বে ছিলেন। কিন্তু আমি বলবো উনি একজন আপাতমস্তক ফেইলর চিফ মিনিস্টার, ফেইলর এডুকেশন মিনিস্টার, ফেইলর হেলথ মিনিস্টার। উনি আসামের শিক্ষার অবস্থা পরিবর্তন করতে পারেননি, উনি স্বাস্থ্য পরিষেবা এই অবস্থা পরিবর্তন করতে পারেননি। আজকেও বলি, আমি সেই দিন একটা সাক্ষাৎকারে বলেছিলাম, আজকে যদি কোনো নিউরোর কোনো পেশেন্ট, শত পেশেন্ট বরাকে আছে,
নিউরো সমস্যা নিয়ে, ব্রেইনের রক্তপাত, অন্য কোথাও রক্তপাত হলো, সঙ্গে সঙ্গে গুয়াহাটি নিয়ে যেতে হয়। এখন বলুন তো, একজন লোক হাইলাকান্দি থেকে, গাড়মুড়া থেকে, শিলচর থেকে রুগী নিয়ে কোথায় যাবে? গুয়াহাটি। আজকে এই স্বাধীনতার এত বৎসর পরও, আর বিশেষ করে আমাদের এই যিনি একদম কর্মতৎপর মুখ্যমন্ত্রী হিসাবে, ভারতবর্ষের অন্যতম সেরা মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে জাহির করতে চান, ওনার যে ফাঁকাবুলি, এই ফাঁকাবুলিটা কত যে ভিত্তিহীন, মিথ্যার উপর আধারিত, সেটা আমাদের ওনার কর্মে এবং বাস্তবে সেটা স্পষ্ট হয়ে পড়ে। আপনি শিলচর মেডিকেল কলেজে যান, দেখবেন শিলচর মেডিকেলের করুণ অবস্থা। আপনার যদি পেটে ব্যথা হয়, দরিদ্র লোক হন, এমআরআই প্রয়োজন হলো, আপনাকে হয়তো 10 দিন অপেক্ষা করতে হবে এমআরআইয়ের জন্য। অসহায় আপনি, বাধ্য হয়ে আপনি আপনার জমি বেচবেন, গরু বেচবেন, মহিষ বেচবেন, বেচে প্রাইভেটে যেতে হয়। তিনি এই স্বাস্থ্য পরিষেবারও সুনিশ্চয়তা দান করতে পারেননি। ঠিক তেমনি শিক্ষায় ওইভাবে আমাদের কোনো সরকারিভাবে ভালো কোয়ালিটি এডুকেশন পাওয়ার, কোয়ালিটি এডুকেশন দেওয়ার কোনো সুব্যবস্থা উনি করতে পারেননি। দীর্ঘদিন ধরে যে কংগ্রেসের সাথে আপনি যুক্ত রয়েছেন, সেখানে এই অভিজ্ঞতা কি আপনাকে শক্তিশালী করছে টিকিট নেওয়ার জন্য? দেখুন, আমি প্রথমেই বলেছি যে আমি টিকিট নেওয়ার জন্য খুব যে আগ্রহী তেমন নয়। দল যদি আমাকে দায়িত্ব দেয়, দল যদি আমার উপরে এই ভরসা রাখে যে ইয়েস ইউ ক্যান লিড দ্য পার্টি এবং টিকিট দেয়, দেন আই এম রেডি। আমাকে যে টিকিট পেতেই হবে এরকম কোনো আমার ইয়ে নেই। আমরা দলের জন্য কাজ করছি, দলকে ক্ষমতায় আনতে হবে। একটা আসামে আমাদের নেতা গৌরব গগৈ মহাশয় যেটা আওয়াজ দিয়েছেন, যেটা অ্যানাউন্স করেছেন, যে ন্যারেটিভ তিনি দিতে চেয়েছেন যে জুজ এখন হব, সেই জুজটার আসল অর্থটা কি? সেই জুজটার আসল অর্থ হলো এটাই যে সত্য এবং মিথ্যার মধ্যে লড়াই, দুর্নীতি এবং গুড গভর্নেন্সের লড়াই, সুশাসন এবং অপশাসনের মধ্যে লড়াই। আমরা চাইছি যে গৌরবের মতো একজন নেতা, যিনি আসামের রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক যে ল্যাবরেটরি রয়েছে, সেই ল্যাবরেটরিতে উনি একজন টেস্টের চরিত্র। আমি কেন বলছি টেস্টের চরিত্র? আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনার ছেলে নন্দিল হয়তো 20 বছরও পার হয়নি, 18টা কোম্পানির মালিক। উনি 5 বছর হয়তো মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু সেই শেখ ছেতায় আমাদের গৌরব গগৈ 15 বছর মুখ্যমন্ত্রীর ছেলে হয়েও, সুযোগ পেয়েও একটা কোম্পানির মালিক হতে পারেননি, বা মালিক হওয়ার দৌড়ে তিনি যাননি। তিনি নিজেকে একটা স্বচ্ছভাবে একটা অত্যন্ত ভালো চরিত্রের অধিকারী করে রেখেছেন, এবং আসামের মানুষের জন্য, আসামের মানুষের কাছে টাকা নিয়ে নয়, আসামের মানুষের সম্পদকে লুটপাট করে নয়, আসামকে এটা রাইট ট্র্যাকে চালানোর জন্য, একটা দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করার জন্য ওনার পিতা যেভাবে তরুণ গগৈ মহাশয় যেভাবে চেষ্টা করেছিলেন, তিনিও আসামের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ এবং এই দায়িত্ব নিয়ে তিনি চেষ্টা করে যাচ্ছেন যে আসামে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন যাতে তৈরি করা যায়। হ্যাঁ, অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আপনি দেখুন, সুযোগ পেয়ে 3 বারের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও, ওনার ছেলে হয়েও 1 টাকারও ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নেই। সেটাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, এমন কোনো দুর্নীতি নেই যে দুর্নীতিতে ওনার নাম গৌরব উজ্জ্বলভাবে সন্নিবিষ্ট হয় নাই। সেটা লুইস বার্জারে হোক, সারদার চিট কেলেঙ্কারি হোক, এনসিএলের 1000 ক্রোড়সের কেলেঙ্কারি হোক, আর আপনার এই এপেক্স ব্যাংকের কেলেঙ্কারি হোক, সুপার সেকার ক্রয় কেলেঙ্কারি হোক, গরুর নীলগাই কেলেঙ্কারি কোনো ছাড়েননি। আসামের কোথাও যেখানে মাটি বিক্রি হয়, সেখানে কোথাও না কোথাও আমার মামা এবং মামির নাম সন্নিবিষ্ট হয়ে পড়ে। আসামের মানুষ স্থিতিবিরক্ত। এই যে গুয়াহাটিতে ফ্লাইওভার হচ্ছে, মানুষ বলাবলি করে, কথা বলাবলি করে যে ফ্লাইওভারের 100 কোটির জায়গায় 250 কোটি খরচ হচ্ছে, যে টেন্ডার অ্যামাউন্ট তার থেকে 2 গুণ 3 গুণ বেশি টাকা ড্র করা হচ্ছে। কমিশন রাজ, আজকে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আর আজকে পিএইচই ডিপার্টমেন্ট, সমস্ত আসামে এই পিএইচিতে জলজীবন মিশনের নামে যে কোটি কোটি হাজার কোটি টাকার প্যাকেজ হয়েছে, কন্ট্রাক্টররা নিজের পকেট থেকে পয়সা খরচ করে স্কিম তৈরি করে দিয়েছে। এই স্কিমকে সচল করার এই কার্যক্রমটা সরকার হাতে নিতে পারেনি। আমাদের ফার্স্ট নিড, যেটা বেসিক নিড, এই বেসিক নিডে আমরা একটা বিশুদ্ধ পানীয় জল আজকের দিনে আমরা পাচ্ছি না। ওয়াটার রিসোর্স এই ফ্লাড কন্ট্রোল যেটা ডিপার্টমেন্ট, আজকে মাথাউরি নির্মাণের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। প্রতি বছর একই জায়গায় বাঁধগুলো ভেঙে যাচ্ছে আশ্চর্যজনকভাবে, অথচ আগের বছর এখানে 20 কোটি খরচ হয়েছে, পরের বছর আবার 20 কোটি। যেন একটা মানে স্টেট ব্যাংকের এটিএম খুলেছেন বর্তমান এই আসাম সরকার, যে কীভাবে আমাদের
জনগণের টাকা লোপাট করা যায়, এটা একটা সুন্দর সিস্টেম করে রেখেছেন। বাঁধ ভেঙে গেল, আবার বানাও, আবার তৈরি করো। গৌরব গগৈ মহাশয় যেটা এখন হব, যেটা আওয়াজ তিনি দিয়েছেন, সেটাতে আমি মনে করি আমাদের সমস্ত আসামের জনগণ এই সুশাসনের পক্ষে যে আওয়াজ দেওয়া হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির সরকারকে উৎখাত করার যেটা আওয়াজ দেওয়া হয়েছে, যে যুদ্ধ করার কথা ঘোষণা করেছেন গৌরব গগৈ, সেখানে আসামের সমস্ত বিবেকসম্পন্ন জনগণ সেখানে সামিল হবেন। এবং এই হিমন্ত বিশ্ব শর্মার যে লুটপাটের রাজনীতি, হিমন্ত বিশ্ব শর্মা, জয়ন্ত মল্ল, পীযূষ হাজারিকার লুটপাটের যে রাজনীতি যেটা চলছে, সেটাকে উৎখাত করে ব্রহ্মপুত্রে ফেলার এরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে লড়াই করবেন, আমি আশা করি। 2026-এ আপনাকে টিকিট দিলে এখানে যা জনগণের যা সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর মধ্যে থেকে কোন কাজটি আপনি প্রথম নিজের লক্ষ্য বলে মনে করেন? দেখুন, আমার নিজের একটা স্বপ্ন রয়েছে। স্বপ্নটা হলো, আমি যেটা ভাবি, পৃথিবীর কোনো জাতি RSS, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ করে উন্নত হতে পারবে না। উন্নত হতে হলে, বিশ্বগুরু হতে হলে, উই নিড এডুকেশন, উই নিড কোয়ালিটি এডুকেশন। আমি একজন নগণ্য ক্ষুদ্র হাইলাকান্দির সন্তান হিসাবে, বরাকর সন্তান হিসাবে, যদি আমি ক্ষমতার কোনো পাই, ক্ষমতায় যাই বা বিধায়ক নির্বাচিত হই, আমার ফার্স্ট অ্যাটেম্প্ট হবে যে হাইলাকান্দির সরকারি ব্যবস্থাপনায় কোয়ালিটি এডুকেশন সুনিশ্চিত করা। এবং তার জন্য অন্ততপক্ষে আমি চেষ্টা করব যে হাইলাকান্দির এই 62টা জিপিতে একটা করে একটা আইডিয়াল স্কুল, একটা মডেল স্কুল তৈরি করা। তো এর মধ্যে রয়েছে আলগাপুর কাটলিছড়ার যেটা আপনার উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন যে সমস্যা, সেই সমস্যাটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, গ্রামীণ উন্নয়ন বলতে আপনি যদি শিক্ষাকে বাদ দিন, রাস্তাঘাট, মানুষের অর্থনৈতিক অবস্থা, মানুষের সংস্থাপন, চাকরি, সব কিছু মেরুদণ্ড কিন্তু শিক্ষা। আমরা শিক্ষা ক্ষেত্রের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, মানুষের সংস্থাপন কিভাবে সংস্থাপন হবে, এই বরাকবেলিতে যেটা এশিয়ার গর্ব ছিল, পেপার মিল, সেটাকে মোদি সরকার খেয়ে ফেললো। মোদিজি 2016 ইংরেজিতে ইয়েতে এসে আমাদের এই 5 পেপার মিলের অতি সন্নিকটে কালীনগরে এসে একটি জনসভায় বলেছিলেন তিনি সরকারে এসেই 5 পেপার মিলকে চালু করবে। কিন্তু মিথ্যাবাদী, ডাহা মিথ্যাবাদী মুখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ওনার এই কমিটমেন্ট তিনি ভুলে গেলেন। আজকে হাজার কর্মসংস্থানের যেটা উপায় ছিল 5 পেপার মিল, সেটা বন্ধ হয়ে গেল। ওই দিন আমাদের এক সাংবাদিক বন্ধু নিরুৎপল দেব এই পেপার মিলে গিয়ে ফটোগ্রাফ কিছু ছেড়ে দিয়েছেন ইয়েতে, দেখে মনে অনেক আবেগপ্রবণ হয়ে গেলাম। ওনার আমি সেই পোস্টটাকে সোশ্যাল মিডিয়া আমিও শেয়ার করলাম। সেই 5 পেপার মিলের সঙ্গে বরাকবেলি প্রায় 40 লক্ষ মানুষের হৃদয়ের সম্পর্ক রয়েছে। আমাদের একটা গর্বের একটা ছিল, কিন্তু সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে বিজেপি সরকার। আমরা সেই ব্যথা আমাদের হৃদয়ে আছে। বরাকবেলি বঞ্চিত, এই যে 26,000 চাকরি হলো, আমি মুখ্যমন্ত্রীকে ওই দিন বলেছিলাম যে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, বরাকবেলি কতজন ছেলে 3য় এবং 4র্থ বর্গের পরীক্ষায় পাস করে যেমন আমাদের চাকরি দিয়েছেন। আমরা তো বরাকবেলি ছেলেমেয়েরা SCS PSC পাই না, সিভিল সার্ভিসে পাই না, কারণ আমরা জানি বরাকবেলি ছেলেমেয়েদের মেধা নেই। আমরা তো বাঙালি, আমাদের মেধা নেই। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আচ্ছা মুখ্যমন্ত্রী, আমাদের তো মেধা নেই, এটা আমরা মানে নিলাম, কিন্তু ক্লাস 3 এবং ক্লাস 4-এরও কি মেধা আমাদের নেই? বাদ দিলাম ক্লাস 3-রও মেধা নেই, ক্লাস গ্রেড 4-এর এই ফাইলগুলো ওদিকে বহন করে নিয়ে যাওয়ার, স্কুলে ঘন্টি বাজানোর কি আমাদের মেধা নেই? কি বুঝাতে চান মাননীয় মুখ্যমন্ত্রী? হাইলাকান্দির ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, ADRS সেন্টার পর্যন্ত হাইলাকান্দিতে দেওয়া হয়নি। ওখান থেকে গাড়মুড়া থেকে, রামনাথপুর থেকে গাড়ি করে শিলচরে পরীক্ষা দিয়েছে। একটা গাড়ি করে নিয়ে যেতে 2,000, 3,000, 4,000 টাকা খরচা হয়েছে। মুখ্যমন্ত্রী, আমরা জানি আপনি চাকরি দিতে পারবেন না, অন্তত বিনা পয়সায় এই বাচ্চাগুলোকে পরীক্ষায় বসার সুযুক্ত করে দিতে পারতেন। কিন্তু কেন এই ডিসক্রিমিনেশন, কেন? সেই কথাই মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই। 15 বছর যে কংগ্রেস যখন নিজের স্বাধীনে ছিল, সেই সময় কি সব কিছুই উন্নত হয়েছিল আসামের, সেটা আপনি মনে করেন? দেখুন, দেশের সমস্যাগুলো এরকম নয় যে আপনি বসবেন, সুইচ দেবেন, লাইট জ্বলবে, সমস্যার সমাধান হয়ে যাবে। এই দেশ যখন স্বাধীন হয়েছিল তখন দেশটা কাঙ্গাল ছিল। তখন জিডিপি কী ছিল? 2% না মাইনাস কত পার্সেন্ট, আমি তথ্যটা ভুলে গিয়েছি। আর দেশ যখন ব্রিটিশরা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, তখন আমাদের এই বিশ্ব অর্থনীতি, আমাদের জিডিপি অংশীদারিত্ব কত ছিল? শশী থারুর ওনার একটা ইন্টারভিউতে বলেছিলেন, সমস্ত বিশ্ব সভ্যতায় আমাদের ভারতবর্ষের পার্টিসিপেশন শেয়ার ছিল 24%।
সেখান থেকে 2% না মাইনাস কত পার্সেন্ট এসে আমরা পৌঁছেছিলাম when আমরা স্বাধীনতা যখন পেয়েছিলাম। সেই কাঙ্গাল দেশের দায়িত্ব যখন জওহরলাল নেহরু নিলেন, তিলে 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 দেশটাকে তিনি গড়লেন। শর্ট টার্ম পলিসি, ইকোনমিক্সের লং টার্ম পলিসি নিলেন, 5 বছরের পরিকল্পনা নিলেন, বহুত বড় বড় বাঁধ তৈরি করলেন, কৃষি ব্যবস্থায় বিপ্লব আনলেন, ডিআরডিও করলেন, এইমস করলেন, নিট করলেন, আইআইটি করলেন। এক সায়েন্টিফিক, এক বিজ্ঞানভিত্তিক দেশ গঠন করার দিকে তিনি এগিয়ে নিলেন দেশকে। নেহরু চাইলে এই দেশকে হিন্দুত্ববাদী রাষ্ট্র করতে পারতেন পাকিস্তানের মতো, কিন্তু নেহরু সেই পথে হাঁটেননি। তিনি চেয়েছিলেন যে আমরা বিশ্বগুরু হব, আমরা একটা বিজ্ঞানময় ভারত, এক সায়েন্টিফিক ভারতের আমরা জন্ম দেব, আমরা রাশিয়া থেকে শক্তিশালী হব, আমরা আমেরিকা থেকে শক্তিশালী হব, বিশ্বকে আমরা নেতৃত্ব দিব। এখানে ভারতবর্ষের মেইল দেখুন, ভারতবর্ষ 16, তখন আমি ক্লাস 6 না 7 পড়েছিলাম যে 1632টা কতটা রিকগনাইজ ল্যাঙ্গুয়েজ রয়েছে ভারতবর্ষে, কত জাত, কত ধর্ম, কত বর্ণের মানুষ রয়েছে। এই ভারতবর্ষের ইউনিকনেসটাই হলো ইউনিটি ইন ডাইভার্সিটি। সেই ইউনিটি ইন ডাইভার্সিটির যেটা ধারণা, সেই যে সোশ্যাল যেটা ফ্যাব্রিক্স, সেই সোশ্যাল ফ্যাব্রিক্সকে তছনছ করে দিতে চাইব এই বিজেপি। সুতরাং আমাদের কাজের সাথে সাথে ওদের সাথে আমাদের আদর্শিক লড়াই চলছে এবং চলবে। দেশ যখন স্বাধীন হয়েছিল, একে একে তিলে 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 দেশকে পৃথিবীর 4র্থ বৃহত্তম শক্তিশালী দেশ হিসাবে আমরা তৈরি করেছি কংগ্রেস। আমরা পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে তৈরি করেছি, এবং কৃষিতে আমরা বিপ্লব এনেছি, ইনফরমেশন টেকনোলজি আমরা বিপ্লব এনেছি। আজকের দিনে আপনি যদি ইনফরমেশন টেকনোলজিতে চান, দেখুন আপনি সিও থেকে গুগল থেকে পৃথিবীর যত সমস্ত লিডিং কোম্পানি আছে, আমাদের ছেলেরাই দাপিয়ে বেড়াচ্ছে। সুতরাং এটা ধারণা কার? ওটা নরেন্দ্র মোদীর নয়, এটা কংগ্রেসের ধারণা ছিল। সুতরাং আরও আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে, অনেক কাজ করতে হবে। কিন্তু এই বিজেপি সরকার সেই কাজকে পাশে রেখে এখন প্রতিটা মসজিদের নিচে খুঁজছে, গর্ত খুঁজছে। সেখানে শিব মন্দির আছে না কালী মন্দির আছে, ভারতবর্ষে যেখানে মসজিদ রয়েছে সেখানে ডিগিং চলছে, খনন চলছে। খনন অন্য জায়গায় করা উচিত ছিল, গবেষণা অন্যতায় করা উচিত ছিল। কীভাবে চন্দ্রকে বিজয় করব, কীভাবে মঙ্গলকে বিজয় করব, কীভাবে পৃথিবীর আকাশপথকে আমাদের কন্ট্রোলে আনবো, কীভাবে জলপথকে আমাদের কন্ট্রোলে আনবো, বিশ্ব মানবতায়, বিশ্ব সভ্যতায় কীভাবে আমরা নেতৃত্ব দেব, সেখানে আমাদের গবেষণা করার যেখানে কথা ছিল। আমাদের এখন পুরা মানে একদম কি বলবো, কোমরে গামছা বেঁধে নেমে গিয়েছেন মোদী ঠাকুর মসজিদের নিচে খুঁজছেন মানব সভ্যতাকে, বিকাশ পাগল হয়ে গেছে। আর আপনার যা চিন্তা ভাবনা করছেন জনগণের জন্য, এটার জন্য আপনাকে অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ।